আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। 25শে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও হাদির হামলাকারীদের ভারত থেকে ফেরত পাঠানোর আলটিমেটাম, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসির পদত্যাগ দাবি। হাদির উপর হামলাকারীদের গ্রেফতার সহ ডাকসু প্রতিনিধিদের 3 দফা দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় জাতীয় ছাত্র শক্তি। সন্ধ্যা 6টা 20 মিনিটে সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স, পরবর্তী চিকিৎসা কার্যক্রম সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে। সাংবাদিক আনিস আলমগীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা। গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ, টেকসই উন্নয়ন কর্মসূচির তাগিদ। এবং ভারত সফরের শেষ দিনে দিল্লি মাতালেন ফুটবল জাদুকর লিওনেল মেসি, ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে সরাসরি সম্প্রচার। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। 25শে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ফেরত না পাঠালে বাংলাদেশে থাকা সব ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হুঁশিয়ারি করেছে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সমাবেশে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এই হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসির পদত্যাগ চেয়েছেন জামায়াত ও এনসিপি নেতারা। রিয়াজ ইসলামের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। বিকেল 3টায় শুরু হওয়া এই সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের টার্গেট করা হয়েছে, শহীদ পরিবারদের টার্গেট করা হয়েছে, মামলা বাণিজ্য করা হয়েছে, বিচার ঠিকমতো করা হয় নাই। তারপরও আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের পদে বহালভাবে থেকেছেন। তারা বলছেন ওসমান হাদির ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল বসে আছে, এখানে কার জীবনের নিরাপত্তা আছে, কতটুকু তারা নিরাপত্তা নিশ্চিত করেছে, তারা সেই প্রশ্নের জবাব দিক। রাজনৈতিক নেতারা হুঁশিয়ার করে বলেন, ভারত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে এর প্রতিশোধ নেওয়া হবে। তারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিব। ভারতের এবং বিন্যাসীদের যারা স্বার্থ রক্ষা করবে তাদের অনিরাপদ থাকতে দেওয়া যাবে না। আমরা যদি নিরাপদ না থাকি এই দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। এটা হচ্ছে বেসিক কন্ডিশন। মনে রাখতে হবে, নির্বাচনকে বানচাল করার প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের করদ রাজ্য বানানোর এই চেষ্টা আমরা কখনো সফল হতে দেব না। আর বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। পরে শপথ পাঠের মাধ্যমে শেষ হয় সমাবেশ। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতার, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতারের চিরুনি অভিযান এবং ভারতের সাথে নতুন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধিরা। দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে তা পূরণের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। নানা ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লক করেছে জাতীয় ছাত্র শক্তি। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। দুপুরে শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ করে জাতীয় ছাত্র শক্তি। 3 ঘন্টারও বেশি সময় ধরে চলে
অবরোধ। দাবি আদায় না হলে 17 ডিসেম্বর আবারও অবরোধের হুঁশিয়ারি দেন তারা। শরীফ ওসমান হাদির যে খুনিরা আছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচার আওতায় আনতে হবে। দেশকে স্থিতিশীল পরিস্থিতিতে রাখতে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের বিকল্প কোনো পথ আর অবশিষ্ট নেই। 3 দফা দাবি বাস্তবায়নে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধি দল। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দাবি যৌক্তিক বলেন ষষ্ঠ উপদেষ্টা। তার প্রতিটা দাবি যৌক্তিক। গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পাড়ায় পাড়ায় গণকমিটি করার আহ্বান জানান ডাকসু ভিপি। এই কমিটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহায়তা করবে বলেও জানান তিনি। হাদিকে হত্যা চেষ্টায় ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম ও অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। হাদিকে গুলির ঘটনায় আটক মোটরসাইকেল মালিক হান্নানকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া আরও অন্তত 4 জনকে আটক করা হয়েছে। পল্টন থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এই মামলার সন্দিগ্ধ হিসেবে র্যাব কর্তৃক 4 জন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর বাইরে আমরা শেরপুরের নলিতা বাড়ি থেকে 2 জনকে আটক করেছি। তাদের ব্যাপারে যাচাই বাছাই চলছে। মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে এখনও গ্রেপ্তার করা যায়নি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার বেলা 1:55 সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যা 6:20 সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। পরবর্তী চিকিৎসা কার্যক্রমের জন্য এরপর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। সোমবার দুপুর 1:55 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দেয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান জানান, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার হাদির চিকিৎসার সার্বিক বিষয়ে তত্ত্বাবধান করবেন। ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনি, হার্ট এবং রেসপিরেশন, এই 3টি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য এবং বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে সেগুলোকে মোটামুটিভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এর আগে হাদির স্বাস্থ্য প্রসঙ্গে ব্রিফ করেন ডক্টর আব্দুল আহাদ। দেশের সাথে খুব বেশি হয়তো পার্থক্য হবে না, তবে আমরা দেখেছি যে বাংলাদেশের যে ইনফেকশন যে রেট, বিভিন্ন অপারেশন থিয়েটারের যে ইনফেকশন রেট বাংলাদেশেরটা কম্পারেটিভলি বেশি, সিঙ্গাপুরে সেটা কম। আউটকামের ক্ষেত্রে আসলে আমি যদি ডক্টর হিসেবে বলতে চাই তাহলে হয়তো খুব বেশি আশা আমরা দেখতে পাচ্ছি না। তার নিউরোসার্জিক্যাল যে রেসপন্সটা প্রথম যেভাবে আছে ঠিক এখনও হিসেবে আছে। ওসমান হাদির সঙ্গে তার পরিবার থেকে আছেন তার বড় ভাই ওমর বিন হাদি ও ইনকিলাব মঞ্চের প্রতিনিধি আমিনুল হাসান ফয়সাল। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার মামলায় 3 জনকে 5 দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। তারা হলেন সন্দেহভাজন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম, মাসুদের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, স্ত্রীর বড় ভাই ওয়াহিদ আহমেদ শিপু ও ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার লিমা। তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন হাদি। জনকে, তাদের মধ্যে তার স্ত্রী এবং তার বড় ভাইকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয় এবং তার বান্ধবী মারিয়াকে বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয় এবং তারা স্বীকার করেছে যে হত্যা চেষ্টার পরে বা অর্থাৎ হাদিকে গুলি করার পরে যে আসামি তাদের ওখানে ছিল। এরপর তাদের লগে কথাবার্তা 2-1 দিন আগে কথাবার্তা হয়েছে।
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে তিনি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছিলেন। আসামি পক্ষের আইনজীবী বলেছেন, মুক্ত মনে কথা বলার কারণে তাকে মামলার আসামি করা হয়েছে। শাকির আদনানের রিপোর্ট। সাংবাদিক আনিস আলমগীরকে সোমবার সন্ধ্যায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 7 দিনের রিমান্ডের আবেদন করে ঢাকার সেমএম আদালতে হাজির করে পুলিশ। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। শুনানি শেষে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। যিনি বাদী তিনি তার এজাহারে বলেছেন যে এই আনিস আলমগীর যে বিভিন্ন সময় টক শোতে দেশের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে এবং ফ্যাসিস্টের পক্ষ নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করে এবং উস্কানিমূলক বক্তব্য প্রদান করে, যার কারণে দেশে একটি অশান্ত পরিবেশ সৃষ্টি হয়। আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। আমরা বিজ্ঞ আদালতকে বোঝানোর চেষ্টা করেছি যে এই মামলাতে পুলিশ ফরওয়ার্ডিংয়ের আলোকে আমরা যা দেখি, তার বক্তব্য এবং তার যে সম্প্রচার কোনো কিছু গোপনীয় না, এবং প্রত্যেকটারই ভেরিফাইড পেজ এবং ভেরিফাইড তার যে ফেসবুক আইডি তার থেকে প্রকাশিত। তো যেহেতু তার সব কিছু ভেরিফাইড আছে, তো এখানে কোনো কিছু উদ্ধারের যেহেতু বাকি নাই, এজন্য আমরা রিমান্ডটা বাতিলপূর্বক জামিন আবেদন করেছিলাম। এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি জিম থেকে তাকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। সম্প্রতি টিভি টকশোতে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন সাংবাদিক আনিস আলমগীর। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা নির্বাচন বানচাল করতে চায় তারা এখনও নতুন রূপে চক্রান্ত করছে। জনগণের সেই শত্রুরা ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে। ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা ষড়যন্ত্রের একটি অংশ। বিকালে বিএনপি বিজয় দিবসের আলোচনায় তিনি আরও বলেন, দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে। আক্তার হোসেনের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে দেশের ইতিহাসকে বিকৃত করেছে। আওয়ামী লীগ 1971 সাল থেকেই এই দেশের ইতিহাসকে বিকৃত করা শুরু করেছে। তারা দলীয়করণ করা শুরু করেছে এবং 1971 তারা নিজেদের পকেটস্থ করার সমস্ত উপায় তারা তখন থেকেই করেছে। অনেকে এককভাবেই সরকারের পতনের দাবি করে, আবার কি বলে জানেন, আবার বলে 17 বছর আপনারা কোথায় ছিলেন। কাকে জিজ্ঞেস করে? বিএনপিকে। সবচেয়ে হাসি পায়, আরে ভাই 17 বছর তোমরা কোথায় ছিলা? যে দলটি সেদিন 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি যারা 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিতে চায়। বন্ধুগণ, লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। যারা স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণকে ভয় দেখাতে চায় তার অবশ্যই ব্যর্থ হবে ইনশাআল্লাহ। ভয়ের কোনো কারণ নেই। মানুষের জয় পরাজয়, জীবন মৃত্যু সবকিছু আল্লাহর হাতে নির্ধারিত। সুতরাং আল্লাহর উপরে ভরসা রেখে আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি, ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হতে বাধ্য হবে। তারেক রহমান বলেন, আগামীর দশক হবে রূপান্তরের দশক। এই চিন্তা নিয়েই বিএনপি দেশ গড়ার পরিকল্পনা তৈরি করেছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে বিজয় দিবসের আলোচনায় তিনি বলেন, সিইসিকে তার দায়িত্ব পালনে যথাযথতা প্রমাণ করতে হবে। তিনি আরও বলেন, ৭১কে যেমন সম্মান করতে হবে তেমনি ২৪কেও হৃদয় ধারণ করতে হবে। বিস্তারিত রয়েছে তাফহিমুল ইসলামের রিপোর্টে। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। কেন্দ্রীয় ও মহানগরীয় নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। শরীফ ওসমান হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলায় হতাশা প্রকাশ করে হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন জামায়াতের আমির।
নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করেন, অথচ তিনি আসেন একটি নিরপেক্ষ জায়গায় বসে। আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। ৭১ ও ২৪-এর আহত ও শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন জামায়াতের আমির। আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা সম্মান করব ৭১-কে, আমরা অবশ্যই সম্মান করব তেমনিভাবে ২৪-কে। যার যেখানে যে অবদান, কোনোটাকেই খাটো করা কারোর জন্য সমীচীন হবে না। যার যার অবদানকে স্বীকৃতি দিলেই এই দেশে জ্ঞানীরা জন্ম নিবে, বীরের জন্ম হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নিজেদের দায়িত্ব পালনের প্রমাণ দিতে না পারলে ৫ই আগস্ট বারবার ফিরে আসবে। অনেকের পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে, আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা পদত্যাগ নয় বরঞ্চ দায়িত্ব পালনের যোগ্য, এটাও আপনারা প্রমাণ করুন। যদি প্রমাণ করতে ব্যর্থ হন, মনে রাখবেন ৫ আগস্ট বারবার ফিরে আসবে। নির্বাচনে জয়ী হলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে জানান জামায়াতের আমির। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে শেখ হাসিনাকে দেয়া আমৃত্যু কারাদণ্ডাদেশের পরিবর্তে মৃত্যুদণ্ডাদেশ চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। একই সাথে মামলার অপর আসামি আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও আবেদন করা হয়েছে। তবে ৫ বছরের সাজাপ্রাপ্ত চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাজা বৃদ্ধি চেয়ে কোনো আবেদন করেনি প্রসিকিউশন। ৮টি যুক্তিতে এই আপিল করার কথা জানিয়ে তারা বলেছেন, অপরাধের গভীরতা বিবেচনায় আসামি আমৃত্যু কারাদণ্ডাদেশ নয়, মৃত্যুদণ্ডাদেশই একমাত্র সাজা হতে পারে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। প্রিয় দর্শক, এ পর্যায়ে রয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। মঙ্গলবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তাক্ত মুক্তিযুদ্ধের পর এদিনে বিজয় অর্জন করে বাঙালি জাতি। আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনী। ইতিহাস সৃষ্টি করে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ওবায়দুল রশিদের রিপোর্ট। ১৫ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর প্রধান নিয়াজির অনুরোধে ১৬ই ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত বিমান আক্রমণ স্থগিত ছিল। বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে রাও ফরমান আলী জাতিসংঘের প্রতিনিধি জন কেলির মাধ্যমে সে সময়সীমা আরও ৬ ঘন্টা বাড়াতে অনুরোধ করেন। সেখানে উল্লেখ ছিল এ সময়ে পাকিস্তানিদের প্রয়োজন, যাতে অস্ত্র সমর্পণের ব্যবস্থা স্থির করা যায়। ওই বার্তা পাঠানোর কিছুক্ষণ আগে ১৬ই ডিসেম্বর আমিনবাজার সেতুতে অবস্থান নেয় মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনী। সেখান থেকে নিয়াজিকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। নিয়াজি সে সময় আত্মসমর্পণের ইচ্ছে পোষণ করলে মুক্তিবাহিনী মিত্রবাহিনীকে সাথে নিয়ে ঢাকা শহরে প্রবেশ করে। পাকিস্তানিদের আত্মসমর্পণের দলিল এবং সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতার জন্য ভারতীয় ইস্টার্ন কমান্ডের চিফ অব স্টাফ মেজর জেনারেল জ্যাকব দুপুরে ঢাকা এসে পৌঁছান। সময়ের সাথে সাথে মুক্তিযোদ্ধারা চারপাশ থেকে এসে ঢাকা শহর পুরোপুরি দখলে নেয়। বিজয় উল্লাসে ফেটে পড়েন আপামর জনতা। অভিনন্দন আর অভিবাদনে সিক্ত করে সোনার ছেলেদের। বিকেল ৪:৩১ ঐতিহাসিক রেসকোর্স ময়দান, যেখানে পাকিস্তানি স্থল, বিমান, নৌবাহিনী, আধা সামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনী সহ নিঃশর্ত আত্মসমর্পণ করেন পাকিস্তানের সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। পরাধীনতা জয় করে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।
মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম এবং সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এগুলো অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুল নাসির খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক SM শাহাবুদ্দিন ও অন্যরা। জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। ভোটে অংশ নিতে চাইলেও নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বিগ্ন আওয়ামী লীগের মিত্র রাজনৈতিক দলগুলো। এসব দলের নীতি নির্ধারকদের আশঙ্কা, দেশ একতরফা নির্বাচনের দিকেই এগোচ্ছে। তবে ভোটে লড়তে শেষ পর্যন্ত নির্বাচনের পরিবেশ কোন দিকে যায় তা দেখতে চান তারা। এ পরিস্থিতিতে করণীয় ঠিক করতে নিষ্ক্রিয়তা ভেঙে রাজনৈতিক মিত্রদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাও শুরু করেছে দলগুলো। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। গত বছর দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দৃশ্যমান তৎপরতা নেই আওয়ামী লীগের জোটসঙ্গীদের। 14 দলের শীর্ষ নেতাদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নিবন্ধন থাকলেও রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া কিংবা নির্বাচন কমিশনের সংলাপ কোথাও ডাক পায়নি আওয়ামী লীগের মিত্ররা। উঠছে দলগুলোকে নিষিদ্ধের দাবি, দখল হয়ে গেছে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ও। এরই মধ্যে নতুন রাজনৈতিক জোট গড়েছে আনোয়ার হোসেন মঞ্জুর, জেপি। কিন্তু 14 দলের অন্য শরিকদের রাজনীতি ঠিক কোন পথে এগুচ্ছে? অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ডিসেম্বরের শুরুতে নির্বাচন কমিশনকে 10 দফা প্রস্তাব দিয়েছে ওয়ার্কার্স পার্টি। আর জাতীয় কমিটির বৈঠকে পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে জাসদ। নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন। কি আলোচনা করেছেন আমরা জানি না। আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, আমাদের কোনো ডাকেন নেই, এই কারণে আমরা অন্ধকারে আছি। তাহলে সংস্কারের কথা যখন আপনি বলছেন আর তার প্রতিফলন যখন আমি নির্বাচনের মাঠে এসে দেখি না, আপনি এক পক্ষকে টোটালি ঘরের বাইরে বেরোতে দেবেন না। তারা যে ভাষা ব্যবহার করছে, এই ভাষা তো নির্বাচনী ভাষা না। হিংসার ভাষা আপনি ব্যবহার করবেন আর আপনি বলবেন আসেন আমরা নির্বাচনে যাই। তাহলে আমরা এখানে পরিষ্কার বলতেই পারি যে দেখেন এই পরিস্থিতিটাকে তৈরি করেন। ওয়ার্কার্স পার্টি ও জাসদের নীতি নির্ধারকরা বলছেন বাংলাদেশের ভবিষ্যতের জন্য নির্বাচন জরুরি, কিন্তু পরিবেশ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে এগোচ্ছে না। ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলছেন তারা, কিন্তু আমাকে তো সে জায়গাটা করে দিতে হবে। এমনকি আমরা অফিসেই আমরা যেতে পারছি না, তাহলে ইলেকশনটা আমরা করবো কিভাবে? আমরা অপেক্ষায় আছি, দেখি পরিস্থিতি আর কতটুকু ডেভেলপ করে। আমরা মনে করি একটা বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন দরকার সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে। তাহলেই বাংলাদেশের সমস্যার সমাধানটা হবে। নির্বাচনের পরিবেশ আছে কিনা বা নির্বাচন করতে গেলে কী কী সমস্যায় পড়তে হয় কিনা এগুলো দেখে আমরা পর্যালোচনা করে আমরা নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেব। দেশে প্রায় সব নির্বাচনই প্রশ্নবিদ্ধ ছিল মন্তব্য করে জাসদ ও ওয়ার্কার্স পার্টি বলছে একই পথে এগুলে ভবিষ্যতে রাজনীতি আরও জটিল হয়ে উঠবে। আপনি কি আবার সেরেবাটে নির্বাচন করবেন? লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। যাওয়া যাক অন্যান্য সংবাদে। বর্ষার ভাঙন ক্ষত কাটিয়ে ওঠার আগেই উত্তরের বিচ্ছিন্ন চরাঞ্চলে জেঁকে বসেছে শীত। মৌলিক চাহিদার অপ্রতুলতার পাশাপাশি জীবিকা সংকটে থাকা জনপদে শীতজনিত রোগে দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। এমন পরিস্থিতিতে গাইবান্ধার সুন্দরগঞ্জের প্রান্তিক লালচামার চরে স্বস্তি ও উষ্ণতার বার্তা দিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। এমন উদ্যোগ সাধুবাদ জানানোর পাশাপাশি চরাঞ্চলে টেকসই উন্নয়ন কর্মসূচির তাগিদ স্থানীয়দের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। গাইবান্ধার তিস্তা অধ্যুষিত জনপদগুলোতে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, মৌলিক সুবিধার অপর্যাপ্ততা এবং জীবিকা যুদ্ধের ছাপ স্পষ্ট। নদী পেরিয়ে বিচ্ছিন্ন জনপদ সুন্দরগঞ্জ উপজেলার লালচামার চর। দেখতে ছবির মতো নির্মল হলেও বুঝার উপায় নেই গেল বর্ষায় তিস্তার করাল গ্রাসে চরের 20টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীনের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে আরও 50 পরিবার। জীবন জীবিকা বাঁচানোর সংগ্রামে জর্জরিত এখানকার জনগণের
মৌলিক চাহিদাও যেন বিলাসিতা। সুবিধাবঞ্চিত জনপদে স্বস্তি ফেরাতে বিনামূল্য চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ওষুধ পাচ্ছি, কম্বল পাচ্ছি, আমরা সবাই খুশি আছি। চর এলাকার মানুষ খুব চরের মধ্যে অভাবের মধ্যে আছি, যাও কম্বল পাচ্ছি, ওষুধ পাচ্ছি। এই কম্বলটা পাওয়াতে আমার খুব উপকার হয়েছে। কম্বলটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। তো এটা ভাইয়া খুশির মতন মনে করে এটা গার্ড দিয়ে থাকি। ফ্রি পাচ্ছি, ওষুধ পাচ্ছি, কম্বল পাচ্ছি। আমরা তোমাদের জন্য সকলের জন্য দোয়া করি। সমস্যা চোখ আর কান। বাবা শীতের মধ্যে আমার খুব কষ্ট, আমরা কম্বল পাচ্ছি, ওষুধ পাচ্ছি, খুশি হচ্ছি। ঠান্ডা খুব ঠান্ডা লাগে যা বুঝছেন, কমটা ভাই আমি খুব খুশি হলাম। পরিবেশ প্রতিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও আর্থমানবতার সেবায় নিরলস প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা সুধীজনদের। আমাদের এলাকায় প্রচুর শীত, এই শীতের মধ্যে যে কম্বল বিতরণ করলেন এবং এই পরবর্তী যদি কম্বল বিতরণ করেন তাহলে আমাদের এলাকার লোক খুব খুশি হবেন। যে শীত নামছে তারা যে কম্বলগুলো পেয়ে তারা খুব খুশি হয়েছে। এজন্য আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যকেন্দ্র সেবা সহায়তাকে ধন্যবাদ। এই চরটা অতিও দুর্গম এবং এই চরটা বারে বারে বন্যায় প্লাবিত হয়। তো এই চরবাসীর ওই জীবন মান দুর্দশা খুবই অসহায়। এরা আমাদের পাশাপাশি যদি আরও কোনো বিত্তবানরা এগিয়ে আসে তাহলে এই চরবাসীর জন্য অনেক উপকার হবে। লালচামার চরের মতো বিচ্ছিন্ন জনপদের টেকসই উন্নয়নে শুধু সাময়িক সহায়তাই যথেষ্ট নয়, বরং নীতি নির্ধারণী পর্যায়ে দরকার কার্যকর পরিকল্পনা ও উদ্যোগ। মোশাহিদ রনি, চ্যানেল আই। এ পর্যায়ে আই স্পোর্টস। যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় অনূর্ধ্ব 21 হকি দলকে সংবর্ধনার পাশাপাশি বিমান বাহিনী ও হকি ফেডারেশনের পক্ষ থেকে অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। একই সাথে অনূর্ধ্ব 18 এশিয়া কাপে ব্রোঞ্জ পদক জেতায় নারী দলকেও জানানো হয় অভিনন্দন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিস্তারিত সানিয়া তন্ময়ের রিপোর্টে। হকির যে কোনো পর্যায়ে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই চ্যালেঞ্জের ট্রফি জয় করায় আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। এ সময় বাংলাদেশ বিমান বাহিনী ও হকি ফেডারেশনের পক্ষ থেকে তুলে দেওয়া হয় 7 লাখ টাকার চেক। প্রিয় খেলোয়াড়বৃন্দ, মনে রাখবে তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ বা হকির ভবিষ্যৎ। তোমাদের প্রতিটি গোল, প্রতিটি সাফল্য, প্রতিটি ত্যাগ এই জাতিকে আরও উজ্জীবিত করে। তবে তোমরা যা অর্জন করেছো তা একটি শুরুর বার্তা মাত্র। এটাতে কমপ্লাসেন্ট হওয়ার কোনো সুযোগ নাই। এখান থেকে আমাদের আরও অনেক এগিয়ে যেতে হবে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা আমিরুলকে দেওয়া হয় 5 লাখ টাকার চেক। আমার ফার্স্ট টার্গেট ছিল যে যেন আমার গোল টিম উইন হয়, আমার যেন পয়েন্ট নিতে পারি। তো দেখা যাচ্ছে যে আমরা চেষ্টা করছি, বাট দেখা যাচ্ছে স্ট্রং টিম অপোনেন্ট টিম থাকার কারণে আমরা দেখা যাচ্ছে উইন অপরচুনিটিটা পাওয়ার পরেও কাজে লাগাতে পারি আমাদের এক্সপিরিয়েন্সের কারণে। সেক্ষেত্রে আমি বলবো যে আমি চেষ্টা করছি দেশের জন্য সর্বোচ্চ পারফরমেন্সটাই দেওয়ার জন্য। ব্রোঞ্জ পদক জয়ী অনূর্ধ্ব 18 নারী হকি দলকেও জানানো হয় সংবর্ধনা। এ সময় দলের সদস্যদের আর্থিক পুরস্কারের ঘোষণা দেন ফেডারেশন সভাপতি। মন খারাপ করেছে, সো ওদের জন্য আমার পক্ষ থেকে নারী হকি দলের জন্য 10 লাখ টাকার জন্য এটা পুরস্কার আমি ঘোষণা করলাম। অনুষ্ঠানে হকিকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান। সানিয়া তন্ময়, চ্যানেল আই, ঢাকা। ভারতে 3 দিনের সফর শেষে রাজধানী নয়াদিল্লি মাতিয়ে দিলেন বিশ্বকাপ জয়ী সুপারস্টার লিওনেল মেসি। দর্শকদের ফুটবল বিলিয়ে শিশু কিশোরদের সঙ্গে ফুটবলীয় কৌশল দেখিয়ে অরুণ জেটলি স্টেডিয়াম থেকে বিদায় নেন লিও। এ সময় তার সঙ্গে ছিলেন ইন্টার মিয়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। দ্য গোটের স্মৃতিময় সফরের তৃতীয় ও শেষ দিনের আনুষ্ঠানিকতা সরাসরি সম্প্রচার করেছে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। আদিল আহমেদ শানের রিপোর্ট। কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই হয়ে ভারত সফরের তৃতীয় ও শেষ দিনে দিল্লিতে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তাকে এক নজর দেখতে অরুণ জেটলি স্টেডিয়ামের ঢল নামে দিল্লিবাসী। সকালে দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও অন্যান্য সামাজিক কার্যক্রম শেষে পরন্ত বিকালে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তায় স্টেডিয়ামে আসেন তিনি। এ সময় মেসির সঙ্গে ছিলেন ইন্টার মিয়ামি সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। গ্যালারিতে থাকা দর্শকদের বল পাঠিয়ে শুভেচ্ছা জানান বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন সুপারস্টার।
শিশু কিশোরদের সঙ্গে পাসিং ফুটবলেও অংশ নেন লিও। অটোগ্রাফ সেলফির বায়নাও পূরণ করেন দ্য গোট। প্রদর্শনী ম্যাচে অংশ নেয়া সেলিব্রিটি মেসি অল স্টার্স বনাম মিনার্ভা মেসি অল স্টার্সের ফুটবলারদের সঙ্গেও সময় কাটান তিনি। অনুষ্ঠানের শেষ দিকে আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ মেসি ও তার ক্লাব সতীর্থদের হাতে তুলে দেন ভারতীয় ক্রিকেট জার্সি এবং শুভেচ্ছা উপহার। ভারতীয় আতিথ্য পেয়ে মেসি তার নিজের ভাষাতেই সবাইকে শুভেচ্ছা জানায়। Muy linda para nosotros poder compartir, si bien fue intensa y cortita, fue hermoso recibir todo el cariño que ya sabía que estaba, pero recibirlo de primera mano fue. শেষ দিকে রাজসিক সংবর্ধনা নিয়ে ভারতবাসীকে বিদায় জানান মেসি। উপমহাদেশে তার আগমনের শেষ দিনে সঙ্গী হয়ে তার কার্যক্রম সরাসরি সম্প্রচার করে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটে টানা দ্বিতীয় ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে গত 2 আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। বি গ্রুপের ম্যাচে বাংলাদেশ 7 উইকেটে হারিয়েছে নেপালকে। একই দিনে গ্রুপের অন্য ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বি গ্রুপ থেকে বাংলাদেশের পাশাপাশি শেষ 4 নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন টুর্নামেন্টের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ব্যাটিংয়ে আমন্ত্রিত নেপালিরা বাংলাদেশের তরুণ বোলারদের চমৎকার বোলিংয়ে মাত্র 130 রানে অল আউট হয়। লাল সবুজের পেসার সবুজ 27 রানে নেন 3 উইকেট। 2টি করে উইকেট নিয়েছেন সাদ, শাহরিয়ার ও আজিজুল। জবাবে ওপেনার জাওয়াদ আবরারের ম্যাচ জেতানো অপরাজিত 70 রানের ইনিংসে জুনিয়র টাইগার্স 151 ডেলিভারি হাতে রেখে হেসে খেলে ম্যাচ জিতে যায়। 17 ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আর সেই ম্যাচের ফলে নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন। বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএলে তারকা খচিত দল ঢাকা ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছেন কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুতগতির এই বোলার বিপিএলে আবারও ফিরতে পেরে উচ্ছ্বসিত। ঢাকায় পৌঁছে প্রথম মিডিয়ার মুখোমুখি হয়ে পাকিস্তানের হয়ে প্রায় 200 আন্তর্জাতিক ম্যাচ খেলা শোয়েব আখতার বাংলাদেশ দল ও পেসার তাসকিন, নাহিদ রানা সহ অন্যান্যদের প্রতিভা ও সামর্থ্যের প্রশংসা করেছেন। 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সমীহ জাগানো দল বলে মনে করেন শোয়েব। Basically to elevate their attitude when it comes to fast bowling. I think Taskin is one of them that has been bowling very honestly and he's looking very good. He's looking sharp, he's looking focused. You know, my job is going to be probably to give confidence in terms of how to win matches and to basically through Dhaka Capitals I like to reconnect with the Bangladeshis, the most beautiful nation in the world. I want to reconnect. ক্রিকেট দুনিয়ার অন্যতম আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি টি-20 ক্রিকেট লিগ ভারতের আইপিএল এর আসন্ন আসরের জন্য ক্রিকেটার কেনার মিনি নিলাম মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিলাম শুরু হবে বাংলাদেশ সময় 2:30টায়। নিলামে 350 খেলোয়াড় নাম রেজিস্ট্রেশন করিয়েছেন। 10 ফ্র্যাঞ্চাইজি সব মিলিয়ে 77 জন ক্রিকেটার কিনতে পারবে। নিলামের জন্য ক্রিকেটারদের ভাগ করা হয়েছে 8 ক্যাটাগরিতে। নিলামের আগেই বোঝাপড়ার মাধ্যমে দল বদল করেছে সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামির মতো তারকারা। মোট 237 কোটি 55 লাখ রুপি খরচ করতে পারবে 10 ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের পার্সে আছে সর্বাধিক 64.5 কোটি রুপি। বাংলাদেশের 7 ক্রিকেটার আছে নিলামের তালিকায়। আইপিএল চলাকালীন আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় টাইগার ক্রিকেটারদের চাহিদা থাকছে তুঙ্গে। এ ক্যাটাগরিতে টাইগার পেসার মুস্তাফিজের ভিত্তি মূল্য ধরা হয়েছে 2 কোটি রুপি। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিএসজে এর উদ্যোগে রংপুর রাইডার্স বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটের মাঠে গড়িয়েছে। 32 মিডিয়া হাউসের অংশগ্রহণে এবারের আসরের সহজ জয় দিয়ে শুভ সূচনা করেছে অন্যতম ফেভারিট চ্যানেল আই। ঢাকার মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় বিএসজে এর ক্রিকেট কার্নিভাল। টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। উপস্থিত ছিলেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এছাড়াও বিএসজেএ এবং স্পন্সর রংপুর রাইডার্সের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রথম দিন কালবেলাকে সহজেই হারিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট চ্যানেল আই। কালবেলার দেয়া 40 রানের টার্গেট সহজেই অতিক্রম করেছে চ্যানেল আইয়ের
দুই ওপেনার রাহুল রায় ও নীলাদ্রি শেখর। রাহুল করেছে 24 রান, বল হাতে 2 উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন চ্যানেল আইয়ের সুব্রত গায়েন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় চ্যানেল আইয়ের নীতি নির্ধারণী ভূমিকার প্রশংসা করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম বিভাগের শিক্ষার্থীরা। সকালে একাডেমিক ট্যুরের অংশ হিসেবে চ্যানেল আই পরিদর্শনের সময় একথা বলেন তারা। সুলতানা হিমুর রিপোর্ট। একাডেমিক ট্যুরের অংশ হিসেবে চ্যানেল আই পরিদর্শন করলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের শিক্ষার্থীরা। চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় আয়োজিত আলাপচারিতার শুরুতেই চ্যানেল আই এর 27 বছরের পদার্পণের যাত্রা তুলে ধরা হয়। পরে প্রশ্নোত্তর পর্বে গণমাধ্যমের বর্তমান অবস্থা, সংবাদের ধরন, নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনে চ্যানেল আই এর নীতি নির্ধারণী বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাবলিক ইন্টারেস্ট, সেটা আপনার মাইক্রো লেভেলে হোক, ম্যাক্রো লেভেলে হোক, আপনি যে পাবলিকের মানুষের ইন্টারেস্ট আছে, সো এই আগামী ওভার দ্য নেক্সট ফিউ ইয়ার্স আমরা বলি, এই জায়গাতে আপনারা দেখবেন যে জার্নালিজমের অনেক বেশি চেঞ্জ করবে। 10 বছর পরে আরও অ্যাডভান্স, এখন আপনারা পড়ছেন আরও অ্যাডভান্স, সুতরাং সব কিছুই অ্যাডভান্স হবে। তবে মানুষের যে জাগতিক চাহিদা, মনোদৈহিক চাহিদা, সেই চাহিদার দিকে একসময় নজর দিতেই হবে। পরে নিউজ স্টুডিওতে চ্যানেল আই বার্তা প্রধান, কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের সাথে কথা বলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে কথোপকথনে দেশের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলেন শাইখ সিরাজ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড নিউ মিডিয়া প্রোগ্রামের অংশ হিসেবে এই পরিদর্শন গণমাধ্যমে কাজের প্রতি আগ্রহ বাড়াবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের। ওনারা সত্যি খুবই ফ্যাসিনেটিংভাবে কাজ করে যাচ্ছেন অ্যান্ড ওনাদের অ্যাপ্রোচটা আমার খুবই ভালো লেগেছে। খবরের পিছনে এত ওয়ার্ক, সো ওইটা দেখে অনেক মানে ইন্সপিরেশনাল লাগলো, আর নিজে আমার এখানে কাজ করার একটা ইচ্ছা জেগেছে। আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক হিয়ার। পরে শিক্ষার্থীরা সংবাদ, প্রোগ্রাম, রেডিও, ভূমিসহ চ্যানেল আই এর সব প্ল্যাটফর্মের বিভাগগুলো ঘুরে দেখেন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরও যা থাকছে। এ পর্যায়ে ডিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে হানুকা উৎসবে ইহুদি ধর্মাবলম্বীদের উপর হামলার এক শিশুসহ 15 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 40 জন। পুলিশ জানিয়েছে বাবা সাজিদ আকরাম ও ছেলে নাভিদ এই হামলা চালিয়েছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেল ওয়েব ফিল্ম অমীমাংসিত। মুক্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় এক সংবাদ সম্মেলন হয়। মুক্তির জন্য বারবার সেন্সরে আটকে যাওয়ায় অমীমাংসিত এরই মাঝে দর্শক মনে সাড়া ফেলেছে। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেছেন, পেশাদার মানুষ যদি যার যার দায়িত্ব ঠিকমতো পালন করতেন তাহলে অর্থনীতির অবস্থা এত খারাপ হতো না। সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ ICSBর আয়োজনে একটি অনুষ্ঠানে অতিথি ছিলেন তিনি। কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে থাকা উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়ার 12তম আয়োজনে 14 ক্যাটাগরিতে 42টি প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়। লুৎফে সিদ্দিকী বলেন, ভয়ের সময় শেষ হয়েছে, নাগরিকরা আওয়াজ ওঠান, কথা বলেন, আপনাদের গুম হওয়ার ভয় নেই। শেয়ার বাজার এবং ব্যাংক খাত সহ অর্থনীতির সবখানে শোচনীয় অবস্থা নিয়ে কথা বলেন তিনি। Professional standards and excellence for all professions mean that there are certain principles that we have to follow, one of which is due process is higher than any personality. It doesn't matter who the person is, no matter how powerful or strong,
the right process, the right way to do something, that is the one that will take precedence. চার্টার্ড লাইফ একটা ইয়াং ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাসিওরেন্স দিতে পারে যে আমরা আমাদের ট্র্যাক রেকর্ড অক্ষুণ্ণ রাখব, বিমা খাতে আমরা একটা নতুন দিগন্তের সূচনা করব, আমাদের গ্রাহকদের ক্লেম সেটেলমেন্ট 3 থেকে 7 দিনে করব এবং আস্থাটা যেন ফিরে আসে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। সময় হলে আবারও কিছুক্ষণে বিরতি নেবার, আর বিরতির পর জানিয়ে ফিরছি। সুদানে সন্ত্রাসীদের হামলায় প্রিয়জনের মৃত্যুতে দুজনের বাড়িতেই শোকের মাতম, দ্রুত মরদেহ ফিরে পেতে সরকারের কাছে স্বজনদের দাবি। সুদানের আবেই এলাকায় সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালন করতে গিয়ে শহীদদের তালিকায় রয়েছেন নাটোরের কর্পোরাল মাসুদ রানা ও রাজবাড়ীর শামীম রেজা। প্রিয়জনের মৃত্যুর খবরে দুজনের বাড়িতেই এখন চলছে শোকের মাতম। দর্শক, রংপুর মেরিন একাডেমিতে ৪র্থ নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজ হয়েছে। সোমবার পীরগঞ্জে একাডেমির প্যারেড গ্রাউন্ডে প্যারেডে ৬১ জন ক্যাডেট অংশ নেন। এ সময় শ্রেষ্ঠত্ব অর্জনকারী 4 ক্যাডেটকে পুরস্কৃত করা হয়। রংপুর মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন মোহাম্মদ শাহেদ সাত্তারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যরা। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নিয়ে যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা মহাদেশ সুজি সংবাদ শিরোনামে। 25শে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও হাদির হামলাকারীদের ভারত থেকে ফেরত পাঠানোর আলটিমেটাম, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসির পদত্যাগ দাবি। হাদির উপর হামলাকারীদের গ্রেফতার সহ ডাকসু প্রতিনিধিদের 3 দফা দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় জাতীয় ছাত্রশক্তি। সন্ধ্যা 6টা 20 মিনিটে সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। পরবর্তী চিকিৎসা কার্যক্রম সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সাংবাদিক আনিস আলমগীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা। গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ, টেকসই উন্নয়ন কর্মসূচির তাগিদ। এবং ভারত সফরের শেষ দিনে দিল্লি মাতালেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সরাসরি সম্প্রচার। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।